নমস্কার। আজকে একটি বিশেষ দিন। আমাদের সকলের কাছেই এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আজ মাদার্স ডে। যে মা না থাকলে আমরা এই পৃথিবীতেই আসতে পারতাম না। সব মায়েদের উদ্দেশ্যে লাইফ মিন্স এক্সামের পক্ষ থেকে জানাই হ্যাপি মাদার্স ডে। এই একটি দিনই মাকে শ্রদ্ধা করার জন্য যথেষ্ট নয়, কারণ মায়ের জন্য কোনো আলাদা নির্দিষ্ট দিনের প্রয়োজন নেই। প্রত্যেক দিনই মাকে শ্রদ্ধা করা উচিত, কারণ মায়ের বিকল্প পৃথিবীতে কেউ হয় না। সেই মায়েদের শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গল্প। চলুন তবে শুরু করা যাক আজকের গল্প, সাবরা খাতুনের লেখা মায়ের মর্ম। বর্ণিতা সেন তার মেয়ে টিয়া এবং তার পুত্রবধূ মৌসেনকে নিয়ে কলকাতার একটা ফ্ল্যাটে থাকেন। বর্ণিতার স্বামী কাজের সূত্রে বেশিরভাগ সময়ই থাকতেন বিদেশে। তার বিজনেস ছিল বিদেশেই। কিছু বছর আগে তার বিজনেসে বড় একটা লস হওয়ায় তিনি সেই ধাক্কা সামলাতে না পেরে হার্ট অ্যাটাকে সেখানেই মৃত্যুবরণ করেন। তার পরিবারের লোকেরা খবর পেলেও শেষ দেখার আর সুযোগ হয়নি। ধীরে ধীরে সবাই নিজেদের সামলে নেয়, কারণ জীবন তো কারোর জন্য থেমে থাকে না। তবে বর্ণিতার ছেলে পরমব্রত সিদ্ধান্ত নেয় তার বাবার বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাবে, তাই সে বিদেশে চলে যায়। পরিবারের সবাই বারণ করলেও সে কারোর কথাই শোনে না। সবাইকে বুঝিয়ে বলে সে বিদেশেই চলে যায়। বর্ণিতা তার মেয়ে আর পুত্রবধূকে নিয়ে সুখেই সংসার করছে। তবে তাদের সমস্যা একটাই, টিয়া ভীষণ জেদি। সে একবার রাগলে জিনিসপত্র সব ছুঁড়ে ফেলে দিতে শুরু করে। তার একটা অভ্যেস, কিছু হলেই খাওয়া বন্ধ। তার বেশিরভাগ রাগ সে তার মায়ের উপরেই ছাড়ে। তার রাগ না শান্ত হওয়া পর্যন্ত তাকে সামলানো খুবই মুশকিল হয়ে পড়ে। একদিন টিয়া বাড়িতে বসে টিভি দেখছিল। মৌ শাশুড়ির কাছে আবদার করে শপিং এর জন্য। তাতে তার শাশুড়ি রাজি হয়ে যায়। টিয়া আর মৌকে নিয়ে যেতে চায় শপিং মলে, কিন্তু টিয়া বারণ করে দেয়। তার যা যা লাগবে তার একটা লিস্ট বানিয়ে সে মাকে দিয়ে দেয়। তার মা আর বৌদি শপিং থেকে ফিরে এলে টিয়াকে সমস্ত জিনিস দেখিয়ে টিয়ার মা বলে, টিয়া, তুই যা যা বলেছিলিস আমি সবই নিয়ে এসেছি, শুধু মেকআপ বক্সটা পাওয়া যায়নি। ওটা মার্কেটে এলেই আমি তোর জন্য নিয়ে আসবো মা। এই নে, দেখ তো জিনিসগুলো তোর পছন্দ হয় কিনা। থাক মা, তুমি যখন আমার ইম্পর্টেন্ট জিনিসটা আনতে ভুলে গেছো তখন আর আমার এগুলো কিচ্ছু লাগবে না, কিচ্ছু না। ধরো। টিয়া, এভাবে কেউ জিনিসপত্র ছড়ে? তোমার দাদা বিদেশে থেকে কত কষ্ট করে উপার্জন করে বলো তো, আর তুমি এভাবে জিনিসপত্রগুলো নষ্ট করছো। আর তাছাড়া মা তো তোমাকে বললেন ওই মেকআপ বক্সটা ওখানে ছিল না, তাই এনে দিতে পারে। সেটা মার্কেটে এলে তোমাকে ঠিক এনে দেওয়া হবে। এ নাও, ধরো। আমি জানি তো বৌমনি, দাদা ভাই অনেক কষ্ট করে রোজগার করে, তা সত্ত্বেও মা আমাকে কিচ্ছু দিতে চায় না, কিচ্ছু না। তুমি না এগুলো সব মাকেই দিয়ে দাও। ধরো, আমার কিচ্ছু লাগবে না, ধরো। এইভাবেই সব জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিয়ে টিয়া নিজের রুমে চলে যায়। কেটে যায় বেশ কিছুক্ষণ। খাবার সময় হলে তার মা তাকে ডেকে বলে, টিয়া, এই দেখ
আজকে আমি সবকিছুই তোর পছন্দ মতো রান্না করেছি। আমি জানি মা, তুই আমার উপর রাগ করে আছিস, কিন্তু খাবারের উপর রাগ করে কি হবে বল? এই নে, খেয়ে নে। আয় তো, আজ আমি তোকে নিজের হাতে খাইয়ে দেবো। নে, খেয়ে নে। এই খাবারগুলো না তুমিই খাও, ধরো। আমার লাগবে না, আদিক্ষেতা করতে এসো না। টিয়া, তোকে কতবার বলেছি এভাবে খাবার ছুঁড়ে ফেলতে নেই। কত মানুষ এই খাবারের জন্য কত কষ্ট করে। যাই হোক, হাঁড়িতে খাবার আছে, ইচ্ছে হলে খেয়ে নিস। এরপর তার মা টিয়ার ফেলে দেওয়া খাবার তুলে জায়গাটা পরিষ্কার করে দেয় আর হতাশ হয়ে তার নিজের রুমে ফিরে যায়। এইভাবেই দুপুর গড়িয়ে বিকেল হয়, বিকেল গড়িয়ে রাত। টিয়াকে না খাইয়ে তিনি খাবেন কিভাবে? তাই তিনি তার বৌমাকে ডেকে বলেন, বৌমা, তুমি তো জানো টিয়া সকাল থেকে কিছু খায়নি, আর ও রাগলে আমার হাতে কিছুতেই খায় না। কিন্তু একটা জিনিস ভালো, তুমি কি সুন্দর ওকে বুঝিয়ে খাওয়াতে পারো। তুমি যাও না মা, যাও না, একটু টিয়াকে বুঝিয়ে খাইয়ে দাও প্লিজ, যাও। মা, আপনি তো জানেন যে টিয়ার রাগ হলে ও খাবার খায় না। ওর রাগ একটু শান্ত হলে ও নিশ্চয়ই খেয়ে নেবে। আপনি এটা নিয়ে টেনশন করবেন না, আপনি বরঞ্চ খেয়ে নিন। ও না খেলে আমি কি করে খাই বলো তো? তুমি ওকে খাইয়ে দাও, ও খেলেই আমি খেয়ে নেব। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। তবে আপনি কিন্তু খেয়ে নেবেন, আর বেশিক্ষণ রাত জাগবেন না, কেমন? এরপর মৌ টিয়ার কাছে গিয়ে টিয়াকে অনেক বোঝায়। একসময় টিয়া খাবার খেতে রাজি হয়ে যায়। তারপর সে সমস্ত খাবার খেয়ে নেয়। টিয়া তার বৌদির কথা ফেলতে পারে না। খাওয়া দাওয়ার পর টিয়া তার বৌদিকে বলে, তুমি দেখো বৌমনি, মা আমাকে এত ভালোবাসা দেখায়, অথচ আমি না খেলে মায়ের কিছু যায় আসে না। মা ঠিক খেয়ে নেয় নিজের মতো, কিন্তু আমি দেখেছি আমি যতক্ষণ না খাই তুমিও খাও না। সত্যি আমি ভাগ্য করে একটা বৌদি পেয়েছি। হ্যাঁ টিয়া, তুমি ঠিকই বলেছ। তোমার মায়ের তোমাকে নিয়ে অত চিন্তা ভাবনা করার সময় কোথায়? তিনি তো অনেকক্ষণ আগেই খেয়ে ঘুমিয়ে পড়েছেন। কিন্তু আমি তোমাকে না খাইয়ে কি করে খাই বলো তো? এই তো, এবার তুমি খেয়ে নিলে, এবার আমি নিশ্চিন্তে নিজের ঘরে গিয়ে খেয়ে নেব। এখন আমি আসি। আর টিয়া, তুমি কিন্তু বেশিক্ষণ রাত জেগো না, আর মায়ের কথা ভেবে মন খারাপ করো না। আমি তোমার পাশে সবসময়ই আছি। এই জন্যই তো বৌমনি আমি তোমাকে এত ভালোবাসি। সত্যি তুমি আমার জন্য কত ভাবো। ঠিক আছে বৌমনি, তুমি খেয়ে নিও, আর আমি ঘুমিয়ে পড়ব। গুড নাইট। এরপর মৌ সেখান থেকে চলে যায়। আর টিয়া মনে মনে ভাবে, শুনেছি মা নাকি সন্তানের মনের কথা সবার আগে বুঝতে পারে। কই, আমার মা তো আমার মনের কথা বোঝে না। আমার বৌমনি আমাকে সবচেয়ে বেশি ভালো বোঝে। আমি খেলাম কি খেলাম না তাতে মায়ের কিচ্ছু যায় আসে না, শুধু আমাকে রাগিয়ে দেয় যাতে আমি না খাই, আর পরে একবার এসে খাওয়ার জন্য বলে যায়। হয়তো বলতে হয় তাই, কিন্তু আমার বৌমনি, ও যদি না থাকতো তাহলে হয়তো আমাকে বেশিরভাগ দিনই না খেয়ে থাকতে হতো। আমি না খেলে সেও খায় না। সত্যি আমার বৌমনি আমাকে কত ভালোবাসে। আমি মনে হয় মায়ের কাছে বোঝা হয়ে যাচ্ছি, সেটা তো মা আমাকে বলে দিলেই পারে। আচ্ছা, আমার জেদটাই বেশি নয় তো? না না, মা আমার সাথে অমন করে বলেই তো আমি এসব করি। আমি কেন সহ্য করব? আমি যখনই যা আনতে বলি মা কোনো না কোনো অজুহাতে সেটা আনে না, আর আমি রাগ দেখালেই দোষ। এইসব ভাবতে ভাবতে টিয়া ঘুমিয়ে পড়ে। টিয়া বুঝতেই পারল না
তার মা কত রাতই না তার জন্য না খেয়ে কাটায়, কত রাত চোখের জল ফেলে জেগে কাটায়, তার ব্যবহারে কতটা কষ্ট পায়, তবুও সে টিয়াকে কত ভালোবাসে। এসব কিছুই বুঝতে পারল না সে। এইভাবেই দিন কাটতে থাকে। এটা একবার নয়, বারবার এরকম হয়। আর মৌ প্রত্যেকবার শাশুড়ির কথায় টিয়াকে বুঝিয়ে খাওয়ায়, কিন্তু নাম হয় মৌয়ের। এইভাবে বেশ কিছুদিন কাটার পর টিয়া একদিন তার মাকে গিয়ে বলে, মা মা মা, বলছি আমার না বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছে। তুমি আমাকে হোটেল থেকে বিরিয়ানি এনে দাও না। আজকে তো রান্না হয়ে গেছে, আমার না বাড়ির খাবার খেতে একদম ইচ্ছে করছে না। আমাকে এনে দেবে মা? টিয়া, সকালে তো অনেক অয়েলি খাবার খেয়েছিস, এখন একটু হালকা কিছু খেয়ে নে। তাছাড়া বাড়িতে তো রান্না হয়ে গেছে, আর বাইরের খাবার কেন খাবি বল? আমি তোকে রাতেই নিজের হাতেই বিরিয়ানি বানিয়ে দেবো, কেমন? এখন খেয়ে নে মা। ঠিক আছে, আমার লাগবে না বিরিয়ানি, আমি খাবো না। আর আমি বাড়ির খাবার খাবো না বলেছি মানে আমি খাবো না। আমার মেজাজটাই তুমি বিগড়ে দিলে। কেন যে তোমাকে বলতে এসেছিলাম, আমার বোঝা উচিত যে তুমি কখনো আমার ভালো চাও না। আচ্ছা আচ্ছা, তুই আর রাগ করে থাকিস না মা, আমি এক্ষুনি তোর জন্য বিরিয়ানি এনে দিচ্ছি। তুই একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি যাচ্ছি। থাক মা, আর ভালো মানুষের নাটক করতে হবে না। তুমি তো এটাই চাও যে আমি না খাই। একটা কথা শুনে রাখো, তুমি যদি আমার জন্য বিরিয়ানি নিয়ে আসো আমি খাবো না। যদি বৌমনি এনে দেয় তাহলেই খাবো। আমি রুমে যাচ্ছি, আদিক্ষেতা দেখাতে এসো না। টিয়া, টিয়া দাঁড়া যাস না মা। টিয়া, দেখলে মো, আমি ওকে কি এমন বললাম? মেয়েটা রাগ করে চলে গেল। আমি ভাবি ওকে কিছু বলবো না, কিন্তু কেন যে বলে ফেলি। আচ্ছা যাই হোক, ও তো বললো ও তোমার হাতে খাবে। তুমি যাও না মা, গিয়ে বিরিয়ানি নিয়ে এসো। মা, আপনি শুধু শুধুই এত ভাবনা চিন্তা করছেন। টিয়া কি প্রথমবার রাগ করে খাবার খাচ্ছে না? ও তো প্রায় সময় এটা করে থাকে। ওর রাগ শান্ত হলে ও নিজেই খেয়ে নেবে। তাই আমি বলছি যে আপনি খেয়ে আপনার রুমে গিয়ে রেস্ট করুন। বিরিয়ানি আনার কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া বাড়ির রান্নাগুলো কি নষ্ট হবে নাকি? তুমি এখন বুঝবে না বৌমা, তুমি যখন মা হবে তখন বুঝবে। সন্তান না খেলে, রাগ করে থাকলে মায়েদের কতটা কষ্ট হয়। আমি বলি কি, যা রান্না হয়েছে সেটা তো আমরা রাতেও খেতে পারবো। এখন তুমি যাও, তুমি নিজের জন্য আর টিয়ার জন্য বিরিয়ানি নিয়ে এসো। আমি বিরিয়ানি খাবো না, বাড়িতে যা রান্না হয়েছে আমি সেটাই খাবো। তবে মা, বলছিলাম যে আমি না ফেসবুকে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও দেখছি। এটা যদি এখন স্কিপ করে যাই তাহলে পরে হয়তো নাও পেতে পারি। তাই আপনি যদি বিরিয়ানিটা নিয়ে আসতেন। না, আমি টিয়াকে বলবো না যে আপনি এনেছেন। আর টিয়া বাড়ি থেকে না বেরোয় সেদিকেও লক্ষ্য রাখবো, যদিও মহারানী বেরোবেও না। আচ্ছা ঠিক আছে, বিরিয়ানি আনতে আমিই যাচ্ছি। তবে বলছিলাম যে তোমার শেষের কথাটা বুঝতে পারলাম না, তুমি কি আমায় কিছু বলছিলে? না না মা, আমি আপনাকে কিছু বলিনি। আপনি যান, বিরিয়ানি নিয়ে আসুন। বর্ণিতা চলে যায় বিরিয়ানি আনতে। এদিকে মৌ নিশ্চিন্তে ফেসবুকে ভিডিও দেখতে থাকে। টিয়া তার রুমেই ছিল, বৌমনির অপেক্ষায়। এইভাবেই কেটে যায় বেশ কিছুক্ষণ। অনেকক্ষণ ধরে বর্ণিতা আসছে না দেখে মৌ টিয়াকে গিয়ে সমস্ত কিছু জানায়। সবকিছু শুনে টিয়া একটু চিন্তায় পড়ে। যতই রাগ করুক, মা তো মাই হয়। তাই কোনো কিছু না ভেবে সে তার মায়ের নম্বরে ফোন করে। হ্যালো মা,
মা তুমি কোথায়? এত দেরি হচ্ছে কেন তোমার? ভালো হলো আপনি কল করলেন। উনি আপনার মা। আমরা আপনাদের সাথে অনেকক্ষণ ধরে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু ওনার ফোনে পাসওয়ার্ড থাকায় সেটা সম্ভব হয়ে ওঠেনি। এটা যার ফোন, তার একটি ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনারা তাড়াতাড়ি চলে আসুন। আমরা ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছিলাম, কিন্তু এই রাস্তা দিয়ে একটি ডক্টর নার্সিংহোমে যাচ্ছিলেন। তিনি এরকম কন্ডিশন দেখে এখন ওনার চেক আপ করছে। যত তাড়াতাড়ি পারেন আপনারা চলে আসুন। এই কথা শোনার সাথে সাথে তারা দুজনেই আর কিছুই ভাবতে পারে না, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে। তারা দৌড়াতে দৌড়াতে গিয়ে পৌঁছায় সেই স্পটে। অনেক ভিড় ঠেলে তারা ভেতরে ঢোকে। তারা দেখতে পায় ডক্টর অনেকক্ষণ ধরে চেক আপ করছেন। অবশেষে চেক আপ করার পর ডক্টর উঠে দাঁড়ান। মৌ সাথে সাথে জিজ্ঞাসা করে, ডক্টর, ওনার অবস্থা এখন কেমন আছে? এ কি, আপনারা অ্যাম্বুলেন্স রাখেননি কেন? ডক্টর প্লিজ আপনার গাড়িতেই ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। এখন আর দেরি করাটা ঠিক হবে না। আই এম সরি, শি ইজ নো মোর। তাই ওনাকে আর হসপিটাল নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই অ্যাক্সিডেন্ট ছিল ভয়ঙ্কর। এই অ্যাক্সিডেন্টের ফলে তার মাথায় গুরুতর আঘাত লাগে, আর এমন অ্যাক্সিডেন্টের ফলে সহজে কেউ বাঁচে না, তাই ওনাকেও বাঁচানো সম্ভব হয়নি। ডক্টরের মুখে বর্ণিতার মৃত্যুর কথা শুনে তারা দুজনেই খুব ভেঙে পড়ে। ধীরে ধীরে একটু স্বাভাবিক হয়ে তারা পরমব্রতকে খবর দেয়, কিন্তু তার ভাগ্যটা এতটাই খারাপ, যখন বাবার মৃত্যু হয়েছিল বিদেশে, তখনও সে তার বাবাকে দেখতে পারেনি। আর মা যখন মারা গেল, তখন সে নিজেই বিদেশে। এখন আর আসার কোনো সুযোগ নেই তার। তাই তো মাকেও সে আর শেষবারের মতো দেখতে পেল না। প্রতিবেশীরাই কয়েকজন মিলে তার মায়ের শেষকৃত্য সম্পন্ন করতে সাহায্য করল। এইভাবেই কেটে গেল বেশ কিছু মাস। আজ টিয়ার জন্মদিন। সে সকালে খেতে বসে দেখে তার পছন্দের কোনো খাবার নেই, অথচ 1 বছর আগেও আজকের এই দিনটিতে তার সব পছন্দের খাবারগুলো থালায় সাজানো থাকতো। এইসব দেখে সে রেগে গিয়ে বলে, বৌমনি, এসব কি খাবার? এতদিন তুমি যা রান্না করেছো আমি সব খেয়ে নিয়েছি। মন মেজাজ ভালো ছিল না, তাই বলে আজকের দিনে আমি এসব খাবার খাবো? আমি খাবো না, যাও। টিয়া খাবার ছুঁড়ে দিয়ে নিজের রুমে চলে যায়। মৌ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে জায়গাটা পরিষ্কার করে বেরিয়ে যায়। আজ তার মা চলে যাওয়ার পর সে প্রথমবার এরকম জেদ করে বসল। সে তো আর জানে না আজ তাকে হয়তো আর কেউ খেতে বলবে না। এইভাবে সারা দিন কেটে যায়। রাতে মৌ টিয়ার কাছে আসছে না দেখে সে মনে মনে ভাবে, আজ কি হলো? আমি খাইনি দেখেও বৌমনি আমায় ডাকতে এলো না, আর আজ আমায় কোনো সারপ্রাইজও দিল না। প্রত্যেক বছরই তো বৌমনি আমাকে আমার জন্মদিনে সারপ্রাইজ দেয়। আচ্ছা, আমার মনে হয় আমি খাইনি দেখে বৌমনিও না খেয়ে ঘুমিয়ে পড়েছে। থাক, বৌমনি না এলে আমিও আর যাব না, আমিও ঘুমিয়ে পড়ি। এইসব ভাবতে ভাবতে টিয়া ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর টিয়া স্বপ্নে দেখে, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টিয়া মা। টিয়া মা, টিয়া মা ওঠ, তুই সকাল থেকে না খেয়ে আছিস।
আর এখন না খেয়ে ঘুমিয়ে পড়লি? আমার যে খুব খিদে পেয়েছে মা, তুই না খেলে আমি কি করে খাই বলতো? ওঠ বলছি। আমি তোর বৌমনিকে অনেকবার বলার চেষ্টা করছি, কিন্তু ও তো আমার কথা শুনতেই পাচ্ছে না। কার উপরে জেদ করেছিস তুই? আমি তো এখন নেই, কে খাওয়াবে তোকে? ওঠ মা, ওঠ ওঠ। মা, আমার মা এসেছিল, আমায় বার্থডে উইশ করলো, কিন্তু কই, মা তো এখানে নেই। আমি মনে হয় স্বপ্ন দেখছিলাম। মা, আজ আমি তোমায় খুব মিস করছি। মা, তুমি জানো আমার আর জেদ করতে ইচ্ছে করে না। আমি জানি না আজ কেন জেদ করে না খেয়ে ঘুমিয়ে পড়লাম। আচ্ছা, এতক্ষণ হয়ে গেল, বৌমনি তো এ ঘরে এলো না। আমি একবার দেখে আসি, বৌমনির কিছু হলো না তো? টিয়া নিজের রুমে দরজা খুলে বাইরে বেরোয়। বাইরে বেরিয়ে সে যা দেখল তা সে কল্পনাও করেনি। সে ভেবেছিল মৌ হয়তো ঘরে ঘুমোচ্ছে, কিংবা তার শরীর ভালো নেই। কিন্তু সে দেখে মৌ হাসি মুখে কাঁধে ব্যাগ নিয়ে ঘরে ঢুকছে। সে ভাবল বৌমনি হয়তো তার জন্মদিনটা সেলিব্রেট করতে চায়, তাই তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রাতে ফিরছে শপিং করে। তাই সে খুব খুশি হয়। তারপর তার বৌমনিকে গিয়ে বলে, বৌমনি, আমি জানতাম তুমি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই বাইরে গিয়েছিলে। বৌমনি, আমি না সকালে জেদ করে ঠিক করিনি। আমি জানি আমি খাইনি বলে তুমিও হয়তো সারাদিন কিছু খাওনি। আর কই দেখি কি এনেছো আজ আমার বার্থডেতে? ও টিয়া, কি বললে? আজকে তোমার জন্মদিন? এটা তো আমার মাথা থেকে বেরিয়ে গেছিল। আর কি বললে? তুমি খাওনি? তো আমি কি করব? তুমি আবার এটা ভাবছো না তো যে তুমি খাওনি বলে আমিও খাইনি? তাহলে তোমাকে জানিয়ে রাখি, আমি আমার বন্ধুদের সাথে শপিং এ গিয়েছিলাম, আর সেখান থেকে ডিনার করে এসেছি। আর শোনো, এতদিন তোমার মা ছিলেন, তাই ঠেলে ঠেলে তোমার রাগ ভাঙাতে পাঠাতেন আমাকে, আর আমিও এক প্রকার বাধ্য হয়েই যেতাম। তবে এবার থেকে সেটা আর হবে না। আর তোমার জন্মদিন, সেটাও উনি পালন করতে বলতেন, তাই হতো আর কি। তবে এবার থেকে আমি এসব কিছু পারবো না। ফ্রিজে খাবার রাখা আছে, খেতে ইচ্ছে হলে গরম করে খেয়ে নিও। মা, মা গো, তুমি থাকতে আমি কখনো তোমার সম্মান করিনি। সব সময় ভেবে গেছি তুমি না, বৌমনি আমাকে বোঝে। কি করে জানবো মা, তুমি আড়ালে থেকে আমায় খেতে বাধ্য করতে, বৌমনিকে দিয়ে তুমি আমার জন্মদিনের আয়োজন করতে। তুমি আমার জন্য এত কষ্ট পেয়েছো মা, তবু আমাকে একটুও বুঝতে দাওনি। মা, আমি আর কখনো জেদ করব না। তুমি শুধু একবার ফিরে এসো, একবার ফিরে এসো না মা, প্লিজ একবার ফিরে এসো না মা। যে একবার না ফেরার দেশে চলে যায়, তাকে যতই ঢাকা হোক না কেন, সে কি আর ফিরে আসে? মা থাকতে মায়ের মর্ম বুঝতে শিখুন। কেউ টিয়ার মতন ভুল করবেন না যেন।
যখন কোনো জিনিস আমাদের কাছে থাকে তখন তার মূল্য দিতে আমরা পারি না, কিন্তু পরবর্তী সময় তার জন্য আমাদের আফসোস করতে হয়। তখন আর আমাদের কিছুই করার থাকে না। এতক্ষণ আপনারা শুনছিলেন সাবরা খাতুনের লেখা গল্প মায়ের মর্ম। গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন মৌ, সবিতা সাউ, বর্ণিতা, সায়রা খাতুন, টিয়া, নিকিতা মার্ডি, রাস্তার ভদ্রমহিলা সাবরা খাতুন, ডক্টর শাওন আহমেদ রাজ, পোস্টার ডিজাইন সুমিত মাহাতো, আবহ সঙ্গীত সবিতা সাউ, গল্প পাঠ ও সূত্রধর জয়ন্তী হাঁসদা এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় টিম লাইফ মিন্স এক্সাম। আজ তাহলে এই পর্যন্তই। আমাদের গল্প আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে লাইফ মিন্স এক্সামে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং লাইফ মিন্স এক্সামের সঙ্গে থাকুন। ধন্যবাদ।